এখনকার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের দেখতে গিয়ে নিজেই আক্রান্ত হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 চাকার গাড়ি নয়, শনিবার মূল রাস্তা থেকে নেমে 2 চাকার জানে চেপে সোনারপুরে যাচ্ছিলেন তিনি, কিন্তু নিহত তৃণমূল কর্মীর বাড়িতে ঢোকার মুখেই তার গায়ে হাত তোলেন বিক্ষোভকারীরা। এলোপাথারি চর ঘুষি মারা হয় অভিষেকের মাথায়, ঘাড়ে, গায়ে। ভেঙে দেওয়া হয় বাইকটিকে এবং অভিষেকের জামাও ছিঁড়ে যায়, ভেঙে যায় চশমাও। আপনাদের আবারও জানিয়ে রাখি, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের দেখতে গিয়ে নিজেই আক্রান্ত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। শনিবার তিনি কিন্তু তার এক আক্রান্ত যিনি কর্মী সমর্থক, তার মৃত্যু হয়েছে এমন একজনের বাড়িতেই তিনি দেখা করতে যাচ্ছিলেন তার পরিবারের লোকজনেদের সঙ্গে। তিনি 2 চাকার একটি বাইকে করেই সেখানে যাচ্ছিলেন। জানা গিয়েছিল মূল রাস্তায় 4 চাকার গাড়ি ছেড়ে 2 চাকার গাড়িতে চেপে তিনি যাচ্ছিলেন, কিন্তু একেবারে সেই আক্রান্ত, অর্থাৎ যে আক্রান্ত হয়ে তৃণমূলের যে কর্মী সমর্থকের মৃত্যু হয়েছে তার বাড়িতে ঢোকার মুখেই একেবারে তার গায়ে ইতিমধ্যে এলোপাথারি চর ঘুষি মারা হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। এবং আমরা দেখতেও পাচ্ছি একেবারে ছবিতে সেই দৃশ্য। মানুষ কিন্তু একেবারে কি বলবো, একেবারে জনরোষে পড়েছিলেন তিনি আজকে। এবং তিনি বলেছেন যে আজ আমি সেখান থেকে অনেক খারাপ ভাবে বেঁচে ফিরেছি। তার মাথায় সেই হেলমেটটার জন্য তিনি বেঁচে গেছেন, তিনি কিন্তু এমন কথাও বলেছেন সংবাদ মাধ্যমকে। আপনারা দেখছিলেন সেই ছবি, একেবারে সোনারপুরে সেই মৃত যে তৃণমূলের অর্থাৎ দলীয় যে কর্মী ছিলেন তার বাড়িতে যাওয়ার মুখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর কিভাবে মানুষ একেবারে এলো পাথারের চর ঘুষি মেরেছে, ডিম ছুঁড়েছে এবং সঙ্গে কিন্তু জুতোও ছুঁড়েছে, এমন দৃশ্যও আমরা দেখলাম। পরবর্তীতে তার সঙ্গে যারা ছিলেন, অর্থাৎ তার রক্ষীরা যারা ছিলেন, সেই মুহূর্তে তার মাথায় হেলমেট পরিয়ে দেন, কারণ অবস্থা এতটাই খারাপ হয়ে যায়। এবং পরবর্তীকালে কিন্তু সেখানে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীও আসে, একেবারে সরগরম হয়ে ওঠে সেই এলাকা। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, আজ যে ঘটনা ঘটলো সোনারপুরে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে জনরোষ, এই জনরোষের কারণ কি বলে মনে করা হচ্ছে? দেখো, প্রথম তোমাকে যে ঘটনাটা বলবো আমি, আজকের সোনারপুরে তৃণমূল কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়ার কর্মী সঞ্জু কর্মকার,
তিনি ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন বলে তৃণমূলের অভিযোগ। তো সেই সঞ্জু কর্মকারের বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সোনারপুরের মূল যে রাস্তা, সেই রাস্তায় তিনি তার 4 চাকা যে গাড়িটা তিনি সঙ্গে নিয়ে গেছিলেন সেখানে তিনি রাখেন। এবং তারপরে ওই রাস্তা থেকে সঞ্জু কর্মকারের বাড়িটা প্রায় 2 কিলোমিটার, সেটা ঢালাই রাস্তা। এবং সেই রাস্তায় তিনি বাইকে করে তার বাড়িতে যান। 3টে বাইক ছিল, মাঝখানের বাইকে তিনি শেষে মানে চালক ছিলেন, তারপরে তিনি বসেছিলেন। এবং তিনি যখন যে আক্রান্ত সঞ্জু কর্মকার, সেই আক্রান্ত বাড়ির কাছে যখন তিনি পৌঁছান, তখন কার্যত একটা বিক্ষোভের মুখে পড়েন তিনি। যদিও এটা বিজেপি বলছে এটা জনরোষ, সাধারণ মানুষ, এই যে 15টা বছর সাধারণ মানুষ যে তৃণমূলের দ্বারা অত্যাচারিত, শোষিত, বঞ্চিত হয়েছে, তার সম্পূর্ণ ক্ষোভ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে পড়েছে। এবারে এই যে পরিস্থিতি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক যখন বাড়ির কাছে এসে পৌঁছান, ঠিক তখন তাকে উদ্দেশ্য করে তৃণমূলের যেটা অভিযোগ, যে তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়, জুতো ছোড়া হয়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জামা, তিনি সাদা জামা পরে গিয়েছিলেন, সেই সাদা জামাটা কিন্তু হলুদ হয়ে গিয়েছিল। এবং তাকে তার উদ্দেশ্য করে চর ঘুষিও মারা হয় বলে অভিযোগ। এবং তার চশমা, তার ঘড়িটাও পর্যন্ত ভেঙে যায় বলে তিনি অভিযোগ করছেন। এবারে তিনি যখন তার বাড়ি থেকে যাচ্ছিলেন, তখন তার চারিদিকে কিন্তু প্রচুর সাধারণ মানুষ ঘিরে ধরেন এবং চোর চোর স্লোগান দেন। এবারে তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে Z+ ক্যাটাগরির নিরাপত্তা তিনি পেতেন, সেই নিরাপত্তা কিন্তু ইতিমধ্যে সরানো হয়েছে রাজ্যে পাড়া বদলের পর। এবং তারপরে তার যে একজন সাংসদ হিসেবে যে নিরাপত্তা পাওয়া উচিত, সেই নিরাপত্তা তিনি পান। এবারে তারপরে তিনি দলীয় কর্মী বাড়িতে এই যে জনরোষ বা এই যে বিক্ষোভ, এই যে ঘুষি, জুতো, ডিম ছোড়া, এ সমস্ত উপেক্ষা করে যখন তিনি দলীয় কর্মীর বাড়িতে যান, তারপরেও যেটা তৃণমূলের অভিযোগ, স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, যে তার দলীয় কর্মীর বাড়ির ভিতরে যাওয়ার পরেও দলীয় কর্মী যিনি মারা গেছেন, যার বাড়িতে তিনি দেখতে গেছেন, তার বাড়ির দরজা জানালা ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, তার বাড়ির ছাদেরকে চোর চোর স্লোগান দিচ্ছেন চারিদিকে। তার বাড়ির যে চারিদিকে যে একাধিক বাড়ি ছিল, সেখানে চোর চোর স্লোগান দেওয়া হয়। দীর্ঘক্ষণ তিনি সেই কর্মীর বাড়িতে তিনি ছিলেন। তিনি বলেছেন যে আমি যদি এখান থেকে বেরিয়ে যাই, আমি চাইলেই বেরিয়ে যেতে পারি, কিন্তু আমি এখান থেকে বেরিয়ে গেলেই দলীয় কর্মীর উপরেই, বাড়ির উপরে হামলা হবে, সেজন্য তিনি যাবেন না। তিনি SP-কে জানিয়েছেন তিনি বাহিনী পাঠালে তবে যাবেন। তারপরে কিন্তু আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ তারা আসে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে নিয়ে যেখানে তিনি তার গাড়ি রেখে এসেছিলেন সেখান পর্যন্ত পৌঁছে দেয়। তবে এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু বিজেপি বলছে যেটা কার্যত জনরোষ। কারণ সাধারণ মানুষ এতদিন 15টা বছর যে তৃণমূলের দ্বারা অত্যাচারিত হয়েছিল, তার স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ এটা। কারণ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি স্বয়ং বলেছেন যে যদি বিজেপি সংযত না থাকতো, তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে জনরোষ, এটা কিন্তু অন্যরকম ভূমিকা নিতে পারতো। কারণ তারা যে অত্যাচার করেছে এতদিন ধরে, 21-এ ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন বিজেপির একাধিক কর্মী, জেলা সভাপতিরা। এই যে আক্রোশ, এই যে জনরোষ, এটা কার্যত সাধারণ মানুষের, এখানে বিজেপি এর সঙ্গে কোনোভাবেই জড়িত নন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন যে এই বিষয়টা তিনি হাইকোর্ট পর্যন্ত, দরকারে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন, রাজ্যপালের নজরে আনবেন। এই ঘটনাটা কার্যত প্রমাণ করে দেয় যে রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় গিয়ে পৌঁছেছে। রাজ্যের আইন শৃঙ্খলা বলে কিছু নেই। তবে আজকের যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে, কারণ তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তিনি, তার উপরে এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবে একটা আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। এবং ইতিমধ্যেই জাতীয় রাজনীতি উত্তপ্ত হয়ে উঠে পড়েছে। তৃণমূল কংগ্রেসের একাধিক জায়গা থেকে, জেলা থেকে দেখেছি যার এই ঘটনার জন্য নিন্দা সরব হয়েছে এবং বিক্ষোভও চলেছে। তবে আজকের যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা বিজেপি বলছে এটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত জনরোষ, কিন্তু তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ, এটা কার্যত বিজেপির যদি জড়িত না থাকে, তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারতো না। যদি বিজেপি জড়িত না থাকে, তাহলে রাজ্যের যে আইন শৃঙ্খলা নেই, এটা তার পরিষ্কার একটা প্রমাণ। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তিনি নিশানা করছেন যে মুখ্যমন্ত্রী ক্যামেরার সামনে ঘুষ দিতে দেখা যায়, সেই মুখ্যমন্ত্রীর সময় গণতন্ত্র যে রাজ্যে নেই, এটা আইন শৃঙ্খলা যে রাজ্যে নেই, এটা তার পরিষ্কার প্রমাণ। শিল্পা, একদমই বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। তার আগে আমরা একবার শুনে নেব বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই ঘটনা সম্পর্কে কি বলেছেন। এই নির্বাচনের ফলাফল প্রমাণ করে দিয়েছে ঔদ্ধত্য এবং একদলীয় একচেটিয়া একাধিপত্যবাদ দীর্ঘদিন চলতে পারে না। কারোর ক্ষোভ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন
এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত নয়। একদমই আপনারা শুনলেন তার সেই বক্তব্য। শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি, তিনি কিন্তু একেবারে বলে দিলেন যে এই যে নক্কারজনক ঘটনা, এই ঘটনার সঙ্গে কিন্তু কোনোভাবে বিজেপি যুক্ত নয়। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধির কাছে, বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, আমরা শুনলাম শ্রমিক ভট্টাচার্য তিনি একেবারে জানিয়ে দিলেন যে তার দলের যে কর্মীরা তারা কোনোভাবেই কিন্তু এই যে ঘটনা, এই ঘটনার সাথে যুক্ত নয়। তাহলে প্রশ্ন উঠছে যে এই ঘটনায় যারা অভিষেকের উপর একেবারে বলা যায় মারলেন বা চড়াও হলেন, তাকে ধাওয়া করলেন, এমনটাও বলা যায়, এই ব্যক্তিরা কারা? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দলীয় কর্মীর বাড়ির দিকে যান তখন কিন্তু আমরা দেখেছি যে তখন যে সমস্ত সাধারণ মানুষ তারা কিন্তু ওখানে ঘিরে দাঁড়িয়েছিলেন, মহিলারাও ছিলেন। বেশ কয়েকজন মহিলা কিন্তু তারা মানে ক্যামেরার সামনেই দাবি করেছেন যে যার জন্য চাকরি গেল, যার জন্য আরজি করের এখনো বিচার হলো না, যার জন্য এত কাটমানি তোলাবাজি হলো, তাকে আমরা ছেড়ে দেব না। মানে এটা যে সাধারণ মানুষ মানে যে ইস্যুগুলো তারা বলছেন, এটা কিন্তু বাংলার এই যে 26 বিধানসভা নির্বাচনে এটাই, এই ইস্যুগুলোই কিন্তু সবচেয়ে বড় হয়ে উঠেছিল। দেখো, আরজি কর এবং চাকরি চুরি এবং সেই সঙ্গে কাটমানি, এই বক্তব্য কিন্তু অনেকেই দিয়েছেন। এবার এখানে বিজেপির কোনো কর্মী যুক্ত নেই বা বিজেপির কোনো ঘটনা নয়, শ্রমিক ভট্টাচার্য বলেছেন এবং তিনি সংযত থাকারও বার্তা তো প্রথম থেকেই দিচ্ছেন। এবং বিজেপি এটাও বলছে যে যদি বিজেপি এই সংযত না থাকতো তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের আক্রান্ত হয়েছেন, কিন্তু তিনি অক্ষত অবস্থায় বাড়ি ফিরতে পারতেন না। তিনি অক্ষত অবস্থায় বাড়ি ফিরতে পেরেছেন, এটার জন্য কিন্তু বিজেপি সংযত আছে বলেই। কারণ 21-এর যে ভোট পরবর্তী হিংসা বিজেপি দেখেছে বা বিজেপির উপরে হয়েছে, সেই পরিমাণে যদি আক্রমণ করা হতো তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ফিরতে পারতেন না। এবং দলীয় কর্মীদেরকে সংযত থাকার কথা বলেছেন। এবং আমি তোমাকে এই জন্যই বলছি যে এই ওই যে মহিলাগুলো যারা বলছিল আরজি করের বা চাকরি পায়নি বা যারা বলছিল কাটমানি, একে ছেড়ে কথা বলবো না, এটা কোথাও একটা যেন জনরোষ হতেও পারে। কারণ সাধারণ মানুষ যে ইস্যুগুলো সামনে আনছে সেই ইস্যুগুলো কিন্তু সাধারণ মানুষকে খুব কানেক্ট করেছিল। 26 বিধানসভা নির্বাচন এই ইস্যুগুলোই কিন্তু সবচেয়ে বড় হয়ে সামনে এসেছিল। এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ, যেটা তিনি বলছেন যে এই ঘটনার সঙ্গে যদি বিজেপি জড়িত না থাকে তাহলে এই যে ঘটনার জন্য কিন্তু তাহলে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে যে তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা কোথায়, তাহলে গণতন্ত্র নেই। এবং একজন পুলিশ তিনি বলছেন যে আমি যখন আসি আমার এই কর্মসূচি সম্পর্কে পুলিশকে ইনফর্ম করা ছিল, জেলা পুলিশকে ইনফর্ম করা ছিল, তাহলে কেন সেখানে নিরাপত্তার ব্যবস্থা করা হলো না? তাহলে কেন পুলিশ এই বিষয়টাকে গুরুত্ব দিল না? যদি গুরুত্ব দিত তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। এই অভিযোগটা বলছেন তিনি এই বিষয়টা নিয়ে ভিডিওগ্রাফি করেছেন, বলছেন ভিডিওগ্রাফি করা হয়েছে, সেই ভিডিও এসপিকে পাঠানো হয়েছে। এই ভিডিওগ্রাফি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত বা রাজ্যপাল পর্যন্ত তিনি বিষয়টা নিয়ে যাবেন। তবে এই ইস্যুতে কিন্তু ইতিমধ্যে বলা যেতে পারে যে যেমন জাতীয় স্তরে তোলপাড় হয়েছে তেমন রাজ্য স্তরে যেমন তোলপাড় হচ্ছে, জাতীয় স্তরেও তোলপাড় হয়েছে। কারণ ইতিমধ্যেই মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদবরা তারা এই ঘটনাকে নিন্দা জানিয়েছেন। একদমই। বিশ্বজিৎ, তুমি আবারও থাকো আমাদের সঙ্গে, আমরা শুনে নেব এবার দলের কর্মী বা একেবারে বলা যায় দলের বিধায়ক, তিনি এই ঘটনা সম্পর্কে কি বলেছেন। রুদ্রনীল ঘোষ তিনি কি বলেছেন আমরা শুনবো। বিষয়ে অত্যন্ত কম অভিজ্ঞ মানুষ এবং 50 কোটি না 60 কোটির বাড়িতে তিনি থাকতেন। এই অর্থ কোত্থেকে এসেছে যা নিয়ে আলোচনা চলছে এবং আইনিভাবে আমার মনে হয় যে এই তার পথে নামার প্রয়োজন ছিল না। তার পিসিমণির সঙ্গে তিনি যদি বসে মিটিংটা করে ফেলতেন, কারণ এগুলো তৃণমূলের আভ্যন্তরীণ সৌজন্যবোধ, একে অপরকে আহত করা, মারা এবং ক্ষতবিক্ষত করা। পথে নামার তো তার অভ্যেস নেই। আমার মনে হয় যদি কেউ তাকে একটু হাত ধরে নিয়ে যান তো তবে ওনার সুবিধে হবে। পথের অভ্যেস ওনার খুব একটা। একদমই আমরা শুনলাম রুদ্রনীল ঘোষের কথা। তিনি কিন্তু একেবারে বলছেন যে বাড়িতে থাকা উচিত ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে নেওয়া উচিত ছিল, এমনটাই কিন্তু জানালেন। বিশ্বজিৎ, তোমার কাছে আবারও ফিরবো। রুদ্রনীল যে কথাটি বললেন একেবারেই অন্যরকম কথা একটি বললেন। বিশ্বজিৎ।
শুনতে শিল্পা, পাচ্ছো? তোমার প্রশ্নটা যদি একবার বলো। একদমই একদমই বিশ্বজিৎ, আমরা কিছুক্ষণ আগে শুনেছিলাম শ্রমিক ভট্টাচার্যের কথা এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা শুনলাম রুদ্রনীল ঘোষের কথা। রুদ্রনীল ঘোষের যে কথা তার সঙ্গে কিন্তু একেবারে অন্যরকম হলো শ্রমিক ভট্টাচার্য। তারা কিন্তু একেবারে দুই রকম সুরে কথা বলছেন, এই নিয়ে কি বলবে? দেখো, রুদ্রনীল ঘোষ যেটা দাবি করেছে বা তিনি যেটা বলতে চেয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে উনি অনেকটা অনভিজ্ঞ, এবং কার্যত রুদ্রনীল ঘোষের যে ইঙ্গিতটা তিনি বলছেন অনভিজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে নেওয়া উচিত ছিল, এটা কিন্তু তিনি মানে ঘুরপথে বা একটু বাঁকিয়ে তিনি বলার চেষ্টা করেছেন যে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লবি তৃণমূল কংগ্রেসে রয়েছে দীর্ঘদিন ধরে, এই লবির আক্রান্তের শিকার হয়েছেন তিনি। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়েছেন, গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লবিটা তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন ধরে রয়েছে সেই লবিটা তারা আক্রান্ত হয়েছে। তৃণমূল কংগ্রেসের আরেকটা পক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে মানে তিনি হয়েছিলেন, তাই আক্রমণ করেছে। বিজেপি এর কোথাও জড়িত নয়। বিজেপি যদি মনে করতো যে ভোট পরবর্তী হিংসায় তারা বদলা নেবে, 21-এর বদলা 26-এ নেবে, তাহলে কিন্তু ছবিটা অন্য হতে পারতো। এবং শ্রমিক ভট্টাচার্য সেটাও বলতে চাইছেন যে আমরা দীর্ঘদিন ধরে আমাদের দলের কর্মীদেরকে প্রথম থেকে সংযত থাকার কথা বলছি, যে যদি কোনো জায়গায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল হয় বা কোনো আক্রান্ত ঘটনা ঘটে, বিজেপির সেই বিধায়ক হলেও তাকে কিন্তু ছেড়ে কথা বলবে না বিজেপি। এই যে সংযমের এই যে পরিস্থিতি, তুমি জানো যে কিছুদিন আগে অরূপ চক্রবর্তী তিনিও কিন্তু শ্রমিক ভট্টাচার্যের এই যে স্টেটমেন্ট, এটাকে তিনি উল্লেখও করেছেন যে বিজেপি দ্বারাই কিন্তু ভোট পরবর্তী হিংসা অনেকটা সংযত রয়েছে বলে আজকের ছবিটা অন্য, এটা কিন্তু অরূপ চক্রবর্তী স্বীকার করেছেন। এবারে রুদ্রনীল ঘোষ কার্যত ঘুরপথে হলেও তিনি অ্যাকচুয়ালি বলতে চাইলেন যে তৃণমূল কংগ্রেস একটা গোষ্ঠী কোন্দল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো লবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লবি তাকে আক্রমণ করেছে, এটা তিনি বলতে চাইলেন। একদমই বিশ্বজিৎ, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যেমনটা জানাচ্ছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে যেতে চাইছিলেন না, অর্থাৎ যে কর্মী, অর্থাৎ যে দলের কর্মীরা আক্রান্ত হয়েছে যাদের সাথে দেখা করতে তিনি গিয়েছিলেন, তিনি বলছিলেন যে তিনি সেখান থেকে বেরিয়ে গেলে পরবর্তীতে যারা আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর, তারা কিন্তু ওই কর্মীদের বাড়িতেও আক্রমণ করতে পারে। এখন তারা কি বলছেন সংবাদ মাধ্যমকে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরেও কিন্তু পরিস্থিতি যেই ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত ছিল। কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়াতে কিন্তু রণক্ষেত্র চেহারা নিয়েছিল কিছুক্ষণ। এই রণক্ষেত্র চেহারা নিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং তার অভিযোগ, যেটা যে আক্রান্তের যে সঞ্জু কর্মকার, যার বাড়িতে তিনি গিয়েছিলেন, তার বাড়িতে ভিতরে যখন তিনি ছিলেন, তার বাড়ির পরিবারের সঙ্গে যখন কথা বলছিলেন, তখন সঞ্জু কর্মকারের বাড়ির দরজা জানালা থেকেও আঘাত করা হচ্ছিল এবং চোর চোর স্লোগান দেওয়া হচ্ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন এই 2 কিলোমিটার রাস্তা কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ যখন তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, তখনও কিন্তু দেখেছিলাম যে উত্তেজিত জনতা, যারা মহিলা পুরুষ নির্বিশেষে সবাই যারা উত্তেজিত জনতা ছিল, তারা কিন্তু চোর চোর স্লোগানই দিচ্ছিল। এবং এই যে চোর চোর স্লোগানটা আমরা কিন্তু শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, আমরা রাজ্য জুড়ে এখন কিন্তু দুটো ছবি খুব বেশি করে দেখা যাচ্ছে, যে একদিকে যেমন বুলডোজার চলছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদেরকে দেখলেই কিন্তু চোর চোর স্লোগান দিচ্ছে সাধারণ মানুষ। এবারে এই সাধারণ মানুষ যারা চোর চোর স্লোগান দিচ্ছেন, এটা বিজেপির যেটা দাবি রাজ্য সভাপতির, যে এটা কার্যত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত একটা ক্ষোভ। কারণ দীর্ঘ 15টা বছর ধরে চাকরি চুরি হয়েছে, আরজি কোর্টের ঘটনা ঘটেছে, কাটমানি, এবং তুমি একাধিক নেতার বাড়ি থেকে যে প্রাসাদ প্রমাণ বাড়ি পাওয়া যাচ্ছে, লক্ষ লক্ষ হাজার হাজার টাকা উদ্ধার হচ্ছে ভোটের পরে একাধিক তৃণমূল প্রধান নেতার বাড়ি থেকে। এই যে ঘটনাগুলো সামনে আসছে, এই ঘটনার সাধারণ মানুষ যেটা দেখছে, এই যে রোষটা, সেটা সাধারণত জনরোষ বলে মনে করছে। তবে এই ঘটনাটা কিন্তু আজকের যে ঘটনা ঘটলো, এই ঘটনা কিন্তু স্বাভাবিকভাবে একটা বিষয় কিন্তু পরিষ্কার, যে তৃণমূল কংগ্রেসকে কিন্তু আবার নতুন করে উজ্জীবিত করলো। শিল্পা, একদমই বিশ্বজিৎ, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় সেখানে কুণাল ঘোষ তিনি পোস্ট করে লিখেছেন যে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা তুলে নেব এবং তার পরবর্তীকালে এইরকম একটি অপ্রীতিকর ঘটনা, অর্থাৎ তিনি কিন্তু একেবারে ঘুরপথে বলতে চেয়েছেন যে বিজেপি কিন্তু এর জন্য দায়ী, বিজেপি এটা করিয়েছে, এমনটাও কিন্তু কুণাল ঘোষ একেবারে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন। কি বলবে এই নিয়ে? হ্যাঁ, একদম। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি এবং মুখপাত্র, তিনি যেটা বলেছেন যে এই মুহূর্তে যে ঘটনা ঘটলো,
এর কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পেতেন, তুমি দেখো সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু যে গাড়ির যে কনভয়, সেই কনভয়টা কিন্তু দীর্ঘ লম্বা এবং রাস্তা দীর্ঘদিন ধরে বিজেপি যেটা অভিযোগ করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দীর্ঘ কনভয়, এই কনভয়ে কার্যত সাধারণ মানুষের যান চলাচল বন্ধ হয়ে যেত এবং যানজট সৃষ্টি হয়ে যেত, উনি গেলে রাস্তা কার্যত বন্ধ হয়ে যেত। এই যে জেড প্লাস নিরাপত্তা, সেই নিরাপত্তাটা তুলে নিয়ে এখন তো একজন সাংসদ তিনি যে নিরাপত্তা পান সেই নিরাপত্তা, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তা রয়েছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা অভিযোগ যে সেখানে কোনো পুলিশ ছিল না এবং সেখানে কোনো কেন্দ্রীয় বাহিনীও ছিল না। তিনি যেখানে একটা কর্মসূচি সরকার বা পুলিশকে অনুমতি নিয়ে বা জানিয়ে তিনি যাচ্ছেন, সেখানে নেই। এবং কুণাল ঘোষ কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা তুলে নেওয়ার বিষয়টি তিনি কিন্তু এদিকেই ইঙ্গিত করেছেন, এবং আজকে যে ঘটনা এটা তৃণমূল বিজেপির ষড়যন্ত্রে এটা হয়েছে বলে তিনি মনে করছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তিনি যান কামালগাছিতে, সোনারপুরে যাওয়ার আগে কামালগাছিতে, সেখানে কিন্তু দেখেছিলাম যে বেশ কিছু মহিলা তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুধু চোর স্লোগান দেননি, সেখানে কালো পতাকাও দেখানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে এই যে ঘটনা, এটা যে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ততা রোষ, এটা তো একাধিক ঘটনা বলে দিচ্ছে। এবং তুমি দেখো যে শ্রমিক ভট্টাচার্য তিনি যেটা বলেছেন যে এখানে তৃণমূল বিজেপির কোনো কর্মী যুক্ত নন, কারণ তৃণমূল বিজেপির কর্মীরা সংযত রয়েছেন বলে তিনি অক্ষত অবস্থায় বাড়ি ফিরতে পারলেন, নাহলে ঘটনাটা অন্য হতে পারতো। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও তাই বলেছেন যে আজকে তিনি বেঁচে ফিরছেন মাথায় তার হেলমেটটা ছিল বলে, এবং পরে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ এসে তাকে উদ্ধার করেছিল বলেই তিনি অক্ষত অবস্থায় ফিরতে পেরেছেন। তবে এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু একটা কথা আমি আবার বলছি, রিপিট করছি, যে তৃণমূল কংগ্রেসকে কিন্তু এই যে মনোবল নিচু তলায় চলে যাওয়া, তলানিতে চলে যাওয়া তৃণমূল কংগ্রেসে কিন্তু আবার নতুন করে মনোবল চাঙ্গা করলো। তবে মোহাম্মদ সেলিম তিনিও কিন্তু ঠিক এই ইস্যুটাকে সামনে এনেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি এই ঘটনায় যদি সাধারণ মানুষ তারা যদি স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দেখায় সেটা কিন্তু অন্য বিষয়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে যে ঘটনা ঘটেছে এটা কিন্তু নিন্দনীয়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে তিনি যে স্টেটমেন্ট দিয়েছিলেন যে ভোটের আগে দেখে নেব, বুঝে নেব, সেইটাও যেমন নিন্দনীয়, এই ঘটনাটাও নিন্দনীয়। তবে বিজেপি কোথাও তৃণমূলকে জাগিয়ে রাখতে চাইছে, সেজন্যই কিন্তু এই ধরনের ঘটনা পরিকল্পিত আরএসএস এবং বিজেপি। একদমই বিশ্বজিৎ, তুমি থাকো আমাদের সঙ্গে, আমরা আরো একবার শুনে নেব যে এই যে ঘটনা, এই ঘটনা ঘটার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সংবাদ মাধ্যমকে কি জানিয়েছিলেন। না, আমি দেখা করতে এসেছিলাম, কিন্তু এই পরিস্থিতিতে আমি পরিবারের বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিতে পারবো কিচ্ছু নেই। এবং আমার কাছে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপের কমিউনিকেশনের স্ক্রিনশট রয়েছে। দেখুন, এখানে মিডিয়া রয়েছেন, তাও চাল ভাঙার চেষ্টা, ঘর ভাঙার চেষ্টা, দেওয়াল প্রায় ভেঙে দেয়, জানলা দরজা ভেঙে দেয়। আমি আমার কাছে সব রেকর্ড রেখে দিয়েছি। পুরো ঘটনাটা ভিডিওগ্রাফি হয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা পুলিশ সুপার, আইসি সবাইকে আগে থেকে অ্যালার্ট করা হয়েছে যে এখানে কিছু বহিরাগত লোকেরা জমায়েত করেছে, আপনারা ফোর্স পাঠান, ব্যবস্থা নিন। একজন পুলিশের প্রতিনিধি নেই, একজন। আমরা ভয় পাওয়ার লোক নই। সিপিএম এর 34 বছরের অপশাসনের কাছে তৃণমূলের কর্মীরা মাথা নত করেনি। বিজেপি যদি ভাবে ধমকে চমকে আমরা ঘরে ঢুকে যাব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। কিন্তু যে পরিস্থিতি আজকে এরা তৈরি করেছে, আমার মনে হয় সিপিএম এর বা ওই মধ্যযুগের বর্বরতাও এদের কাছে লজ্জা পাবে। যেভাবে মানে মাথাটা বেঁচে গেছে খালি আমার একটা হেলমেট পরেছিলাম বলে। আমার এখানে যারা সহকর্মীরা ছিল এরা বুদ্ধি খাটিয়ে একটা হেলমেট, দুটো হেলমেট জোগাড় করে রেখেছিল, বললো দাদা এটা মাথায় পরে নি। আপনি দেখুন আমার জামা কাপড়ের অবস্থা, 15 বছর, চশমা ভেঙে দিয়েছে, ঘড়ি টড়ি প্রায় একদম ছিঁড়ে। আমরা শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমরা আবারও চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, এই যে ঘটনা ঘটলো, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে আক্রমণ হলো, এই আক্রমণের প্রতিবাদে দলের পক্ষ থেকে কি কোনো কর্মসূচির কথা জানা যাচ্ছে এখনো পর্যন্ত?
দেখো, দুপুরবেলা যে ঘটনাটা ঘটলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে সোনারপুরে, এই ঘটনার কিছুক্ষণ পরে আমরা দেখেছি যে চুচুড়ার যিনি অসিত মজুমদার, যিনি এবারে টিকিট পাননি, ওখানে দেবাংশু ভট্টাচার্যকে দাঁড় করানো হয়েছিল, দেবাংশু যদিও পরাজিত হয়েছেন, তিনি কিন্তু ইতিমধ্যেই মাঠে রাস্তায় নেমে পড়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আক্রমণের যে ঘটনা, সেই ঘটনার নিন্দা জানিয়ে বিজেপি জবাব দেওয়া বলে তিনি কিন্তু পথে নেমেছেন। এবং একাধিক জেলায় আমরা দেখেছি যে জেলার পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য নিন্দা জানিয়ে তারা বিক্ষোভ এবং মিছিলও করেছে। তবে তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে, এই ঘটনাটা যেমন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং রাজ্যপালের নজরে আনা হবে, সেই সঙ্গে পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে কালকের তৃণমূলের প্রথম সারির নেতারা তারা প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ দেখাবেন। এবং এই ঘটনার জন্য ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে, কালকে ব্লকে ব্লকে তারা বিক্ষোভ দেখাবেন। একদমই বিশ্বজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থেকে বিস্তারিতভাবে এই তথ্য জানানোর জন্য।